হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Xiaomi Redmi 34 ইঞ্চি কার্ভড যে মনিটরটা আছে এটা আই থিঙ্ক বাজারে একটু নতুন আসছে। Xiaomi Mi এর 34 ইঞ্চির আগের যে মডেলটা ছিল ওটা বেশ অনেকেই আপনারা দেখছেন ওই মডেলটার ডিজাইন এবং ওটার অনেক রিভিউ ইউটিউবে আছে। বাট এই Redmi 34 ইঞ্চি কার্ভড আই থিঙ্ক এটা রিলেটিভলি নতুন এবং এটার অনেক রিভিউ নাই। ফলে আমি যখন আনবক্সিং ভিডিওটা আগে রিলিজ দিছি এবং ওখানে কমেন্টও করছেন এবং ওটার ভিউ দেখে আমার মনে হচ্ছে যে আপনারা চাচ্ছেন আমি যত দ্রুত পারি রিভিউটা যেন দেই, বাট সময় বের করা একটু কঠিন, সো একটু লেট হয়ে গেল। প্লাস একদম দ্রুত যদি রিভিউ দেই তাহলে আসলে অনেক কিছুই ব্যবহার করে দেখা সম্ভব হয় না, সো এটাও একটা কারণ একটু লেট হওয়ার। প্রথমে আমি পজিটিভ জিনিসগুলো বলে নিই, তারপর আমি নেগেটিভ এবং নিউট্রাল ব্যাপারগুলো নিয়ে বলবো। নাও প্রথমেই পজিটিভ যে সাইড বিল্ড কোয়ালিটি নিয়ে বলি। আমার কাছে বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর মনে হয়েছে। কিছুটা কিউটনেস হারাইছে বলে মনে হয়েছে আমার কাছে যে মি এর 34 ইঞ্চি কার্ভের তুলনায় রেডমির 34 ইঞ্চি কার্ভ, বাট সেটার কারণও আছে। এছাড়া পিছনে যে বিল্ড কোয়ালিটি এবং যে স্ট্যান্ড বলেন কিংবা বডিটা, তো সেগুলো আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো। এবং বলতে পারেন কার্ভড মনিটরের দুনিয়ায় মানে আমি অ্যাটলিস্ট যেই কার্ভড মনিটরগুলো বাংলাদেশের বাজারে আমি খুঁজেছি তো সেগুলোর মধ্যে দেখা গেছে অনেক হাই কোয়ালিটি অনেক দাম আছে এই 34 ইঞ্চি কার্ভড মনিটরই। সেই হিসেবে 42,500 হিসেবে এটা বিল্ড কোয়ালিটি আমার কাছে স্যাটিসফ্যাক্টরি বলে মনে হয়েছে। প্লাস সাইড দিয়ে ভেন্টিলেশনের ব্যাপারটা আছে, পেছন দিকে খোদাই করা সুন্দর রেডমি লেখা আছে, প্লাস মাঝখানে পেছন দিকে যেভাবে আসলে তারা ডিজাইনটা করছে তো জিনিসগুলো ভালো লাগছে। পিছনে একটা গোল্ড রিং আছে, কালার রিং লাইটের, তো ওটার বেশ কিছু আপনি চেঞ্জ করতে পারেন কালারটা, ব্যাপারটা একটু এডিশনাল এবং কুলই লাগছে আমার কাছে। নেক্সট যে জিনিসটা কুল লাগছে সেটা হলো এটার সব দিকে বাঁকানোর ব্যাপারটা, প্লাস এটার আপ ডাউনের ব্যাপারটা। তো বেশিরভাগ ডিজাইন কিংবা মডেল মনিটরে দেখবেন জাস্ট এটা সামনে পিছনে আপ ডাউন করে, এটা ডানে বামে ওভাবে ঘোরে না, বাট এই মনিটরটা বেশ সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন করছে। এবং ইন্টারেস্টিংলি এটা আপনি ঠিক মনিটরটা যেই পজিশনে রাখছেন সেই পজিশনে আপনি ওপর নিচ করতে পারেন, আবার ডানে বামে করতে পারেন, নিচের স্ট্যান্ড ধরে ডানে বামে ঘোরাতে হয় না। এই জিনিসটা যে বেশ ইফেক্টিভ সেটা বোঝা যায় ব্যবহার করতে লাগলে। নাও কার্ভড মনিটর যেহেতু খুবই বড়, তো এই জিনিসটা যদি আপনি ফিক্সড রাখতো তাহলে ধরে পুরোটা নাড়ানো, টেবিলের উপরে ওজনের একটা ব্যাপার থাকতো, রাইট? প্লাস ওপর নিচ কতটুকু ওঠানো যাচ্ছে, এই মনিটরটা টোটালি ধরে আপনি উপরে উঠাতে পারতেছেন স্লাইড দিয়ে। স্ট্যান্ডের ভিতরটা ডিজাইনটাই করছে ওরকম, আমার কাছে ডিজাইনটা খুবই কুল লাগছে। একই সাথে তারটা ভিতর দিয়ে যেভাবে তারা বাঁকাইছে যাতে তার বাঁকা না হয় কিংবা খুব বেশি ভাঁজ না পড়ে, সেই ডিজাইনটা ভালো লাগছে। প্লাস আরেকটা ব্যাপার পজিটিভ সেটা হচ্ছে এটা আপনি স্ট্যান্ড ইউজ করতে পারবেন, মানে এই যেটা ফিক্স দিয়ে দিছে তারা বক্সের সাথে যেই স্ট্যান্ডটা আসছে সেটা বাদেও আপনারা ওয়াল মাউন্টের যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ড ইউজ করতে পারবেন। সেটার জন্য পেছন দিকে স্ক্রু সিস্টেম দেওয়া আছে, স্ট্যান্ডার্ড যেটা সব জায়গাতে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করা আছে। তো এই ব্যাপারটাও পজিটিভ, অনেক মনিটরই ওই ধরনের থাকে না, বাট অ্যাজ এ কার্ভড মনিটর এটা আপনি এক্সপেক্ট করতেই পারেন, এটা আছে এই মনিটরে দেয়া। নাও যেই ব্যাপারটার কারণে কার্ভড মনিটর কেনা সেই ফিলটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আমার যেটা ফ্ল্যাট মনিটর ছিল সেই ফ্ল্যাট মনিটরের পাশাপাশি এই কার্ভড মনিটর মানে দুটা মনিটরই আমি আমার ডেস্কটপে লাগাইছি, দুটা পোর্টে। তো লাগাই আমি দুটোই পাশাপাশি ইউজ করছি, মানে এক্সটেন্ড করে নিয়েছি মনিটরগুলো, আপ ডাউন করে ইউজ করছি। বেশিরভাগ মানুষ ডানে বামে রাখে, আমি আসলে মনিটরগুলো আপ ডাউন করে ইউজ করছি। তো এট দ্য সেম টাইম আমি মনে করেন উইন্ডো আমার কার্ভড মনিটরে নিচ্ছি, একটা উইন্ডো আমার ফ্ল্যাট মনিটরে নিচ্ছি। তো এই যে ডিফারেন্সটা, ফিলটা, কার্ভড মনিটর যে ঘুরে আমার ফিলটা দিচ্ছে, তো এই ফিলটা নাইস। এই ফিলটা আসলে ভোলা সম্ভব না, খুবই ইউনিক একটা ফিল। আপনারা যদি ইউজ না করেন আসলে বোঝানো কঠিন। খুব যে বেনিফিশিয়াল বা ওরকম কিছু আমি বোঝাচ্ছি তা না, আমি ব্যাপারটা ব্যাখ্যা করবো একটু পরে, বাট ফিলটা ডিফারেন্ট, ফিলটা নাইস। আসলে আমাদের আইটা ক্যাচ করার চেষ্টা করে যখন আপনি ফ্ল্যাট মনিটরে কাজ করছেন, তখন ফ্ল্যাট মনিটরে যেই ছবিগুলো আপনি তাকাচ্ছেন কোনার দিকে ওটা একটু দূরে থাকতেছে, কার্ভড মনিটরে সব দূরত্বটা আপনার চোখের সমান সমান। তো এই ব্যাপারটা আসলে আমাদের চোখ অ্যাডজাস্ট করে নেয় নানান ধরনের মনিটরের সাথে। নাও আমি একটু কুল ব্রাইটনেস দিয়ে কাজ করতে পছন্দ করি, মানে হালকা নীলাভ এরকম আলো। তো সেই সেটিংসে আমি সেম ছবি ইমেজ আমার LG 22F যেটা আছে মনিটর আগে সেটাতে নিয়ে দেখছি, এই মনিটরে নিয়ে দেখছি। আমার কাছে মনে হয়েছে কালার স্যাচুরেশন, ডেপথ, এই জিনিসগুলো এটাতে অনেক ভালো লাগছে। নাও অনেক ভালো মিন্স যে একদম রাত দিন তফাৎ এরকম মোটেও না। LG 22F যেটা আমি ইউজ করছি এটা যথেষ্ট ভালো একটা মনিটর, বাট পিক্সেল ডেন্সিটি এটাতে আমার কাছে বেশি মনে হয়েছে। প্লাস আমার কাছে মনে হচ্ছে কিছুটা স্যাচুরেশন যেন একটু বেশি Xiaomi Redmi এই 34 ইঞ্চি কার্ভড মনিটরটাতে। নাও বেশি মানে যে অড লাগবে মোটো ব্যাপারটা তা না, বাট ডিফারেন্সটা খুব চোখে লাগে, মানে স্ক্রিনের কোয়ালিটির কারণে ডিফারেন্সটা বেশ সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগে আমার কাছে। আমি এটা মোটেও আসলে ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ এর জন্য বলতেছি না, এটা অ্যাকচুয়াল মনিটরের স্ক্রিনের বৈশিষ্ট্যটা আমি বলতেছি। নাও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আপনারা যদি ডিফারেন্ট মনিটর যেগুলো ওয়াইড স্ক্রিন মনিটর, কার্ভড মনিটর এগুলো দেখে থাকেন তাহলে দেখবেন এগুলো যেহেতু চওড়া হয় এর বেসটার মানে
পা গুলো বেশ ছড়ানো থাকে অনেক ডিজাইনের ক্ষেত্রে। তো এই ছড়ানো থাকলে টেবিল স্পেসটা নিচের দিকে বেশি নেয়, এবং ছড়ানো থাকার কারণও থাকে এটা ব্যালেন্সিং এর জন্য তারা ছড়ায় দেয়। বাট এইটার ক্ষেত্রে যেটা করছে, নিচের পাতটা 4 কোণা পাত দিছে, ফিক্সড একটা স্টিলের 4 কোণা নিচে পাত দিয়ে দিছে। তো দেখতে খারাপ লাগে বাট ব্যালেন্সিংটা দারুণ হয়। মানে টোটাল যেহেতু একটা ফ্ল্যাট প্যানেল তারা নিচের দিকে দিয়ে দিছে, এটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে এবং নিচের অংশটা কোনোভাবে নড়ে না। নাও দ্যাট ডাজন্ট মিন যে উপরের অংশটা ফিক্স থাকে, যেহেতু ওটাতে চতুর্দিকে ডানে বামে উপর নিচ করা নানান ব্যাপার দেওয়া আছে, সো অবভিয়াসলি ওটা খুব স্ট্রং হবে না। আপনি কি ধরনের টেবিল ইউজ করছেন তার উপর অনেক কিছু ব্যাপার নির্ভর করে। যেমন আপনি চারদিকে পায়া দেয়া টেবিলগুলো যদি ইউজ করেন তাহলে টেবিলটা কিন্তু খুবই স্থির থাকে। নাও আমি যে টেবিলটা ইউজ করি এটা হচ্ছে ফোল্ডিং টেবিল। তো ফোল্ডিং টেবিলের ক্ষেত্রে যেটা হয়, টেবিল কখনোই স্ট্রং থাকে না, এটা বলতে পারেন নড়াচড়া করে। আপনারা যদি ইউজ করে থাকেন ফোল্ডিং টেবিলগুলো, এগুলো বেশ নড়াচড়া করে। তো এই ধরনের ফোল্ডিং টেবিল আমি যেটা ইউজ করি, আমারটা টেবিল হালকা নাড়া লাগলে পুরো মাথাটা হালকা হালকা উইবলিং করে, নড়াচড়া করে। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার টেবিল যতটা স্থির থাকবে ওই মনিটরটাও ততটা স্থির থাকবে। বাট টেবিল যদি শেক করে, ঝাঁকি লাগে, তাহলে মনিটরের মাথাটা একটু দুলবে, সেটা মোটো বেজের কারণে না। আরেকটা পজিটিভ দিক সেটা হচ্ছে এটা কিন্তু 2 বছর ওয়ারেন্টি আছে। সো অনেক মনিটরই কিন্তু 1 বছরে থাকে, রাইট? এটা কিন্তু 2 বছরে, এটা একটা পজিটিভ দিক অবশ্যই। নাও এই 2 বছর যেটা ওয়ারেন্টি দিচ্ছে তার মধ্যে বলা আছে, আমারটার ক্ষেত্রে আমি যেখান থেকে কিনছি সেখানে যেভাবে স্পেসিফিক বলা আছে সেটা হচ্ছে 1 বছর হচ্ছে পার্টস এর ওয়ারেন্টি, 2nd ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, এবং অবভিয়াসলি অ্যাডাপ্টারের কোনো ওয়ারেন্টি তারা দেয় নাই। এবার আমি নেগেটিভ জিনিসগুলো নিয়ে বলবো, তবে তার আগে একটু নিউট্রাল একটা ব্যাপার নিয়ে বলি। সেটা হলো এই মনিটরটা যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল একটা মনিটর, রেশিওটাই ওয়াইড, ফলে যেটা হয়, এবং যেহেতু 34 ইঞ্চি বেশ বড়, এবং আপনি যে নির্দিষ্ট দূরত্বে কাজটা করবেন আপনার মনিটর নিয়ে, কম্পিউটার নিয়ে, তাতে দেখা যাবে আপনার ভিউইং অ্যাঙ্গেল মোটামুটি মনিটরটা ঢেকে ফেলবে। নাও এটা পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। যেমন আমার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ লাগে আমার কাছে, কেমন যে আমার পুরো মনোযোগটাই মনিটর নিয়ে নিচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত মাথা ঘুরাই অন্যদিকে না তাকাচ্ছি, আমার কিন্তু পুরো মনোযোগ মনিটরটা নিচ্ছে। নাও আগে যেটা হতো যে আগের যে 16:9 যেই মনিটর গুলো আছে আমার এলজি মনে করেন, তো সেই মনিটর গুলোর ক্ষেত্রে ডানে বামে তো অতটা চোখের অ্যাঙ্গেল কভার করতেছে না, সো স্পেস থাকে। মনে করেন এতটুকু আপনার চোখের স্পেস, আপনি কাজ করতেছেন। আগের মনিটর গুলোর ক্ষেত্রে ডানে আরো স্পেস থাকতো, ডানে কিছু একটা মনিটরের পিছনে কাজ করতেছে, কিছু একটা চলতেছে, চলাফেরা। যেমন আমার অভ্যাস হলো জানালার পাশে টেবিলটা নিয়ে রাখা, সো আমি টেবিল থেকে চোখ তুললে যাতে জানালা দিয়ে আমি বাইরে দেখতে পাই, এরকম একটা অভ্যাস আমার আছে। বাট এই মনিটরটার ক্ষেত্রে যেহেতু এটা পুরো কভার করে ফেলতেছে, মানে আপনার ভিউ অ্যাঙ্গেল পুরো কভার করে ফেলতেছে, সো মনিটর থেকে আপনি পিছন দিকে তাকাতে গেলে আপনি হয় এভাবে তাকাতে হবে, নাহলে এভাবে, মানে উপায় নাই, মনিটরটা পুরোটা আপনার কভার করে ফেলতেছে। তো এক্ষেত্রে ডিস্ট্রাকশন হচ্ছে না। বাট দীর্ঘক্ষণ কাজের ক্ষেত্রে জরুরি আছে, কারণ আপনার মনোযোগটা সরানো খুবই জরুরি। আপনি পুরো ফোকাস দিয়ে যদি কম্পিউটারে কাজ করেন, চোখের উপর প্রেসার পড়তে পারে। চোখ নিয়ে আমার আলাদা প্লেলিস্ট বানানো আছে, কম্পিউটার কিংবা মোবাইল ব্যবহারে কেন চোখ ব্যথা করে, তো এই ধরনের ব্যাপার। স্বাস্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা একটা নিউট্রাল বৈশিষ্ট্য, যে এই ধরনের ওয়াইড অ্যাঙ্গেলের মনিটরটা আপনি যদি কেয়ারফুল না হন, মেবি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, পুরো মনোযোগ যেহেতু নিয়ে নিচ্ছে। নাও নেক্সটে যাই, আমি নেগেটিভ ব্যাপারগুলোতে আসি, এই Xiaomi Redmi 34 ইঞ্চি কার্ভড মনিটরের নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে। নাও কনভার্টার একটা ইস্যু আছে, তো ইস্যুটা আমি এক্সপ্লেইন করি। আমার যে ডেস্কটপ পিসি সেটার যেটা সিপিইউ আছে তার 2 ধরনের অপশন আছে। একটা হচ্ছে আমি HDMI ইউজ করতে পারি, আর আছে DVI পোর্ট। তো এই যে HDMI আর DVI পোর্ট এই দুইটা দিছে, বাট আপনারা জানেন যে কমন কেবল হচ্ছে VGA কেবল। আমার যেটা আগের মনিটর ছিল LG 22F, ওই মনিটরটায় VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে। আনফরচুনেটলি ওই HDMI পোর্ট দিয়ে কেবল দিয়ে আমার সিপিইউতে কানেক্ট করলে কেমন যেন ডিস্টার্ব করতো। আমি তখন কি করলাম, একটা কনভার্টার কিনলাম। এই কনভার্টারটা হচ্ছে HDMI টু VGA। সো আমার মনিটরে VGA কেবলটা লাগায় সেটাকে আমি VGA কনভার্টার লাগাচ্ছি, VGA কনভার্টার অন্য পোর্টটা HDMI পোর্টে আমার সিপিইউতে ঢুকছে, একটা কনভার্টার। তো আমি এই সেম জিনিসটা আমি চেষ্টা করছি যে আমার যেটা DVI পোর্ট আছে সেটার জন্য একটা কনভার্টার কিনি। তো সেই কনভার্টার কিনছি আমার DVI টু HDMI। নাও এই DVI টু HDMI যখন আমি সেকেন্ড এই মনিটরটা কিনলাম, আমার Xiaomi Redmi 34 ইঞ্চি কার্ভ, তো এই মনিটরটা সেকেন্ড কিনলাম, আমি চিন্তা করলাম দুইটাকে আমি পাশাপাশি চালাবো। আমার যেটা LG আছে ওইটাকে আমি কি করলাম, সেকেন্ড কনভার্টারটা দেখে, মানে দুইটা কনভার্টার আমি ইউজ করতেছি। ওই ক্ষেত্রে আমার VGA কেবল যাচ্ছে LG থেকে, যায় আমার VGA টু HDMI এটাতে ঢুকতেছে, HDMI টা যায় ঢুকতেছে আমার HDMI টু DVI এটাতে। তো আমার ওই DVI পোর্ট থেকে দুইটা কনভার্টার হয়ে আমার LG মনিটরটা আসছে, এবং মনিটরটা সুন্দর কাজ করতেছে, কোনো সমস্যা হয়নি। নাও আমার যে এই Xiaomi Redmi এটা আছে, এটার আমার যেটা সমস্যা, এটার পিছনে দেওয়া আছে শুধু HDMI পোর্ট আর DP পোর্ট। তারা DP কেবল দিছে, তারা HDMI কেবল কিন্তু সাথে দেয় নাই। আমি HDMI কেবল আলাদা নিয়ে এসে লাগাচ্ছি। HDMI কেবলটা দিয়ে আমার সিপিইউতে আমি কানেক্ট করতে পারতেছি
করতেছি HDMI পোর্টে। আমার যেহেতু একটা ধারণা আছে যে HDMI পোর্টটা আমার সিপিইউর প্রবলেমেটিক হতে পারে, মনিটরটার সমস্যা না, আমার পোর্ট যেটা সিপিইউ সেটা হতে পারে। আমি কি করলাম, এই HDMI-টা জাস্ট একটা কনভার্টার যেটা DVI টু HDMI লাগানো আছে ওটার সাথে আমি কানেক্ট করার চেষ্টা করলাম, বাট আমার এই মনিটর নেয় না, মানে Xiaomi Redmi ওই কনভার্টারের মধ্যে দিয়ে নেয় না। তো সেটাকে ডিরেক্ট HDMI দিলে সেটা আবার ঠিকই কাজ করে। সো এটা একটা ইস্যু যে LG কিন্তু দুইটা কনভার্টারও কাজ করতেছে আর Xiaomi একটা কনভার্টারও কাজ করতেছে না, যে একটা কনভার্টার হয়ে DVI পোর্ট থেকে সে হচ্ছে ইনপুটটা নিবে, সেটা কাজ করতেছে না। নাও ডিপি কেবল দিয়ে আমি ট্রাই করিনি, আমি HDMI কেবল দিয়ে করছি। সো এটা এমন একটা ব্যাপার হইতে পারে যে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যেগুলো বেশি রেজলিউশন কিংবা বেশি গ্রাফিক্সের যেগুলো মনিটর আছে এমনটা হইতে পারে যেগুলো ডিরেক্টলি নিবে, এটা অত কনভার্টারের মধ্যে যাবে না, যেহেতু চিপ কনভার্টার ইউজ করতেছি। বাট এটা একটা সুবিধা অসুবিধা দুইটাই, কারণ LGটা কিন্তু ঠিকই নিচ্ছে, LGটা আমি ইউজ করতে পারতেছি। সেখানে একটা গ্লোবাল ব্যাপার চলে আসতেছে যে বেশি কনফিগারেশন, আপনার সিপিইউ কি কনফিগারেশনটা এটা তো আমার জানা নাই, কনভার্টার লাগবে কিনা, তো এটা মাথায় রাখবেন। আই থিঙ্ক এটা কনভার্টার দিয়ে কাজ করবে না। সো এটা HDMI এবং ডিপি পোর্ট, সো আপনার সিপিইউতে যদি HDMI এবং ডিপি পোর্ট দুটার একটা থাকে তাহলে আপনি করতে পারবেন, এটা আমার ধারণা, যেহেতু আমার টেস্ট ফেল করছে কনভার্টার দিয়ে। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন না। আরেকটা যেটা নেগেটিভ ব্যাপার সেটা হচ্ছে যেই পেছনে যে HDMI কিংবা ডিপি পোর্ট যেগুলো আছে মনিটরের পিছনে, সেটার একটা খোলস তারা দেয়, মানে ঢাকনি। এই ঢাকনিটা আমার কাছে খুবই মনে হয়েছে মুড়মুড়ে টাইপের। নাও একটু যদি কেয়ারফুল না হন এটা মেবি ভেঙে যেতে পারে যদি বেকায়দায় লাগে, আমার কাছে মনে হয়েছে ফিলটা, যদি আমি তো এখনো বেকায়দা লাগাই নাই আর ওটা বারবার খোলাও হবে না, বাট আমার কাছে মনে হয়েছে। আমি যেটা Xiaomi Mi এটার যেটা 34 ইঞ্চি কার্ভের যে ভিডিওগুলো দেখছি ইউটিউবে, তো তাতে আমার মনে হয়েছে ওখানকার কেসিংটা ইন্টারেস্টিং এবং ওখানকার কেসিংটা এটার চেয়ে বেটার, পিছনের ওই জায়গার অংশটা। বাট আমি যেহেতু হাতে ধরে দেখি না, আমি এক্সাক্ট বলতে পারতেছি না, বাট এইটার খোলসটা আমার কাছে বেশ কম নিম্নমানের মনে হয়েছে, আর একটু বেটার করতে পারতো তারা। নাও এটার রিফ্রেশ রেট বলা আছে 180 হার্জ, কিন্তু আমি যদি অপশনে যাই তাহলে কিন্তু আমি আর 180 হার্জ পাচ্ছি না, আমি সর্বোচ্চ 100 হার্জ পর্যন্ত পাচ্ছি। নাও এটার কারণ একটা হতে পারে যে আমার কম্পিউটারে যেটা গ্রাফিক্স আছে, গ্রাফিক্স বলতে পারেন মেমোরি, সেটা আসলে বিল্ট ইন 2 গিগাবাইটের ইন্টারনাল গ্রাফিক্স মেমোরি দেওয়া আছে। বাট আমি যদি আলাদা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড কিনে ভালো মানের লাগাই, সেক্ষেত্রে হয়তো বা আমি 180 হার্জ পুরোটাই পাবো, এটা আমার বিশ্বাস, বাট আমি এখন পাচ্ছি না। সো এক্ষেত্রে আপনার কম্পিউটার সিপিইউর আসলে ক্যাপাবিলিটির উপরে নির্ভর করবে আপনি মনিটরটা আসলে কতটা রিফ্রেশ রেট পাচ্ছেন অ্যাকচুয়ালি। সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার শুধু মনিটরটা কিনলেই হবে না, এটার সাথে কম্পারেটিভলি ভালো মানের একটা সিপিইউ কিন্তু দরকার। আরেকটা নেগেটিভ ব্যাপার আছে যে পেছনে যে মেনু বাটনটা যেটা দিচ্ছে তারা কিন্তু আলাদা আলাদা বাটন দেয় না, এটা একটা পজিটিভ দিক। সিঙ্গেল বাটনেই তারা ডানে বামে ঘোরানো জয়স্টিকের মতো আপনি একটা বাটন দিয়ে কাজ করতে পারতেছেন, দ্যাটস নাইস, দ্যাটস গুড। বাট এট দ্য সেম টাইম এই কালারটা, এমন কালার তারা দিছে আমার কাছে বিদঘুটে লাগছে, বেগুনি কালার, মানে পুরোটা ব্ল্যাক একটা জিনিস, পিছনে ওই বাটনটা দেখবেন বেগুনি একটা কালার দিছে। হোয়াই? এই কালারটা তো মোটেও সুন্দর না, আপনি একটা হলুদ কালারও দিতে পারতো। আই ডোন্ট লাইক ইট, জিনিসটা আমার ভালো লাগেনি। কালো দিলেই বা কি ক্ষতি হতো, কালো দিলে সুন্দর একটা মসৃণ ডিজাইন থাকতো। সো এটা নিয়ে তাদের অবশ্যই চিন্তা করা উচিত, নেক্সট যদি বের করে অবশ্যই কালার রাখবেন না, যদি আপনারা কেউ দেখেন যারা কোম্পানির কেউ আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা যদি কেনার ডিসিশন নিয়ে ভিডিওটা দেখতে বসেন যে কিনবো কি কিনবো না, তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এটা কিন্তু আপনার যতটা আপনার ওয়ার্ক স্পেস দিচ্ছে তার তুলনায় কিন্তু দামটা হিউজ। 42,000 টাকা, রাইট? Xiaomi যদি আপনি মনিটর দেখেন, যেমন Xiaomi Redmi 21 ইঞ্চি FHD মনিটরের দাম, আমি যেখান থেকে কিনছি এই কার্ভড মনিটরটা, সেখানে দামটা দেখতেছি 9,000 এর মতো, 9,000 ক্রস করে নাই। আপনি যদি 9,000 চিন্তা করেন, ধরে 10,000ই ধরলেন, তার মানে 4টা মনিটর আপনি কিনতে পারতেছেন এই একটা কার্ভড মনিটর 42,000 টাকা দিয়ে। এবং এই 4টা মনিটর যদি আপনি স্পেস চিন্তা করেন, ওয়ার্ক স্পেস চিন্তা করেন, এটা কিন্তু হিউজ। এই মনিটরের তুলনায় অনেক বড় ওয়ার্ক স্পেস পাচ্ছেন। ইভেন ধরেন 20,000 টাকা আপনি দুইটা মনিটর পাশাপাশি রাখলেন, এই দুইটা মনিটর কিন্তু এই কার্ভড 34 ইঞ্চি মনিটর চাইতে বড় স্পেস দিচ্ছে। সো আপনার যদি এমন হয় যে আপনার ওয়ার্ক স্পেসটাই মেইন লক্ষ্য, তাহলে আমি বলবো আপনি আরেকটা মনিটর কিনে নেন। আপনি একটা মনিটর আছে, তার সাথে আরেকটা মনিটর কিনে নেন, পাশাপাশি রাখেন, যথেষ্ট ওয়ার্ক স্পেস পাবেন। সো এটা আমার কাছে মনে হয়েছে যে কাইন্ড অফ শখ থেকে, কিংবা বলতে পারেন আপনি ওই কার্ভড ফিলটা নেবেন সেই দিক থেকে আপনি চিন্তা করতে পারেন। বাট ওটাও কিন্তু খুব আহামরি ব্যাপার কিছু না, কার্ভড ফিলটা যে আপনার খুব বেশি আপনাকে এফিশিয়েন্ট করে তুলবে ব্যাপারটা কিন্তু মোটেও তা না। এটা একটা আলাদা ডিফারেন্ট ফিল। হয়তো আপনি যদি গেম খেলেন খুব, তাহলে গেমের ক্ষেত্রে আপনি একটা ডিফারেন্স টের পাবেন যে একটু ফিলটা আছে। বাট এভরি নতুন জিনিস আপনি কিছুদিন পর ভুলেই যাবেন এটার বৈশিষ্ট্য কি ছিল, কি কারণে কিনছেন। প্রথমে যখন কিনবেন, প্রথমে 2-1 দিন খুব বেশি ভালো লাগবে, তারপর কিন্তু ব্যাপারটা আর অত বেশি ভালো লাগবে না। বাট হ্যাঁ, একটা ফিল আপনার আছে কার্ভড মনিটর, যে একটু আপনাকে ঘুরায় ধরে রাখছে আপনার মনোযোগটা, যেটা আমি বলতেছিলাম। এটা যদি ফ্ল্যাট হতো, সেম 34 ইঞ্চি যদি ফ্ল্যাট হতো, তাহলে কোনা দিয়ে আপনার নানা দিকে দৃষ্টি যাওয়ার একটা ব্যাপার থাকতো, কিন্তু এটা যেহেতু দৃষ্টিটা আপনার কাভার করতেছে, সো এই ব্যাপারটা অবশ্যই আছে। বাট তারপরও আমি বলবো আপনি যদি এফিসিয়েন্সি কথা চিন্তা করেন, কিংবা আপনি যদি স্পেস চিন্তা করে এই মনিটরটা কিনতে চান, আমি বলবো টোটালি না, এটা মোটেও ওই চিন্তা থেকে কিনবেন না।
আপনার কস্ট ইফেক্টিভ হবে না। এবং এই 34 ইঞ্চি কার্ভ আপনি যদি দেখেন, এটা বলতে পারেন আমার কাছে মনে হয়েছে বাজেট ফ্রেন্ডলি হিসেবে এই শাওমির মনিটরটা। বাট এই 34 ইঞ্চি কার্ভই আপনি দেখবেন অন্যান্য কোম্পানি অনেক হাইফাই দাম আছে, লাখ টাকার উপরে দাম আছে। সো এটা আসলে মোটেও মনিটর স্পেস কিংবা ওগুলার ক্ষেত্রে চিন্তা করে আপনার কেনাটা উচিত হবে না। না, আরেকটা ব্যাপার, আমি আসলে যখন কিনছি তখন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি এই জিনিসটা মাথায় নিয়েছিলাম যে মুভিগুলো যেই ওয়াইড অ্যাঙ্গেলে রিলিজ হয়, আমি এই মনিটরটা কিনতে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম মুভি দেখে আমি একটু কমফোর্ট ফিল করব। নাও সত্যি বলতে ইয়েস নো, কমফোর্ট ফিল করতেছি আবার করতেছি না। কারণটা কি? কারণ আমাদের যে মুভিগুলো আমরা পাই খুবই হাই রেজলিউশন মুভি, সেটা পাই আমরা কি 1080, রাইট? তো এই 1080 রেজলিউশন মুভিগুলোকেও এটাতে কম মনে হয়, কারণ অবশ্যই এটা রেজলিউশনটা হাই। সো আপনি যদি এই মনিটরে মুভি দেখতে চান তাহলে মিনিমাম 1080 আপনাকে দেখতে হবে, তাতেও আপনার মনে হবে কম কম। তো এর চেয়ে যদি বেটার পান রেজলিউশন তাহলে খুবই ভালো। তো বেটার রেজলিউশন 5-6 গিগা, মানে বড় সাইজের মুভি হবে, এবং এটা আপনি খুব বেশি পাবেনও না। অ্যানিমেশন মুভিগুলো খুব ভালো মানের হইতে হবে, এবং নর্মাল মুভিগুলো আরো ভালো মানের হইতে হবে, গ্রাফিক্স কোয়ালিটি, তাহলে আপনি মজাটা পাবেন। গেমের ব্যাপারটা আমি বলতে পারতেছি না, আমি গেম খুব একটা খেলি না, কারণ গেমের দুনিয়া আমি ঢুকতে যাচ্ছি না, ঢুকলে আমার প্রচুর সময় যাবে একজন চাকরিজীবী হিসেবে, এত সময় আসলে সম্ভব না আমার পক্ষে এখন দেয়া। বাট মুভি আমি অনেকগুলো দেখছি। নাও অনেক মুভি আছে যেগুলো দেখবেন যে আপনার উপর এবং নিচে কালো ফ্রেমটা বসাই দিছে, সেই মুভিগুলো কিন্তু আপনার ডানে বামে স্পেস রাখেই ও ঠেলে মাঝখানের দিকে থাকবে। এবং যে মুভিগুলো জাস্ট উপরে নিচে কোনো কালো বর্ডার রাখে নেই, ওই রেজলিউশনটা পুরো কম্পিউটার ফিল্ড আপ হয়ে যাবে, পুরো কম্পিউটার মনিটর জুড়ে থাকবে। এই ব্যাপারটা মাথায় রাখবেন, আপনারা যেই ফরম্যাটে ভিডিওটা নিচ্ছেন মনিটরে, সেই ফরম্যাটটা এখানে গুরুত্বপূর্ণ। নাও স্ক্রিনটা কতটুকু ময়লা ধরবে আমি এখনই বুঝতে পারছি না, বাট আপনাদেরকে একটা ফ্রি টিপস দেই। আপনারা এরকম মাইক্রোফাইবার ক্লথ পাওয়া যায় বাজারে, মাইক্রোফাইবার দিয়ে আপনি যদি সার্চ দেন অনলাইন শপেও পাইতে পারেন। এরকম মাইক্রোফাইবার আপনারা কালেক্ট করে নিতে পারেন স্ক্রিনটা মোছার জন্য। আমার কিন্তু আরো আছে যে এই ধরনের আমার রুমাল আছে মনিটর মোছার জন্য, এই ধরনের নর্মাল গেঞ্জি কাপড় টাইপেরও আছে। বাট এগুলো যদি আপনি খেয়াল করেন, এগুলো একটু খসখসে হয়, মাইক্রোফাইবারটা অনেক মোলায়েম হয়, তুলনামূলক মোলায়েম হয়, এর চেয়ে তো মোলায়েম কাপড় অবশ্যই আছে। বাট আপনারা এটা কালেক্ট করতে পারেন, এবং এর চেয়েও যদি ভালো কোয়ালিটি কিছু থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কালেক্ট করার চেষ্টা করবো নিজের জন্য। বাট আপাতত আপনাদের জন্য টিপস, আপনারা একটা মাইক্রোফাইবার ক্লথ এভাবে রাখবেন। যদি আপনারা এসি রুমে ইউজ না করেন তাহলে কিন্তু প্রচুর ধুলাবালি মনিটরের ক্ষতি করতে পারে, যে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতি করতে পারে। সো মনিটরটা মোছার জন্য একটা কিছু জরুরি আছে। নাও আরেকটা পজিটিভ ব্যাপার, এই মনিটরটাতে যখন আমরা কাজ করি, মানে মনে করেন কোনো মুভি দেখাচ্ছে তো ফিলটা বেশি আসে যখন আমি কাজ করতেছি, নানান ধরনের এডিটিং হতে পারে, ব্রাউজিং হতে পারে, 2-3টা উইন্ডো খুলে রাখা, পাশাপাশি রাখা, তো এই ফিলটা বেশি ভালো লাগছে। মানে পাশাপাশি 2টা উইন্ডো রেখে আপনি যখন কাজ করতেছেন, মানে 2টা যেন 4 কোণা বক্স হয়ে যাচ্ছে তখন মনিটরটা, এপাশে একটা 4 কোণা বক্স, এপাশে একটা 4 কোণা বক্স। নাও যখন 16:9, মানে আমার আগের মনিটর গুলোতে যখন কাজ করছি, তো এই ধরনের মনিটর গুলোতে যখন আমি ডানে বামে রেখে কাজ করি তখন একটা লম্বা লম্বা উইন্ডো হয়, লম্বা লম্বা ফিল হয়, সো স্পেসটা একটু কম কম লাগে। বাট এই মনিটরে অতটা স্পেস মোটেও কম লাগে না, একটা সিঙ্গেল মনিটর হিসেবে যদি আপনি এটাতে কাজ করেন যথেষ্ট স্পেসিয়াস মনে হয়। সো এই ফিলটা ভালো লাগে, মানে মনিটরটা ধরে অনেকগুলো ট্যাব ওপেন রেখে কাজ করতে, পাশাপাশি 2-3টা উইন্ডো কাজ করতে বেশ কমফোর্ট ফিল হয়। সো যতটা না আমি মুভি দেখে মজা পাচ্ছি তার চাইতে, যদি আমি মুভির ফ্যান আপনারা যদি জেনে থাকেন, বাট তার চাইতেও আমি বরং মনিটরে কাজ করে মজা পাচ্ছি। নাও আরেকটা জিনিসের মজা আছে, মনে করেন হাই রেজলিউশনের ভিডিও সং গুলো দেখবেন ইউটিউবে 2K কিংবা 4K, ইভেন 8K, বাট আমার কম্পিউটার অতটা হাই নিতে পারে না। বাট যত হাই রেজলিউশন আপনি ভিডিও পান, সেই রেজলিউশন গুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে এই মনিটরে। সো মুভির অত হাই রেজলিউশনের মুভি পাওয়া বেশ কঠিন, দেখবেন যে আপনি খুব বেশি হাই রেজলিউশনে যদি ভিডিও সং হয়, সেটা যদি আপনি ডাউনলোড করেন, দেখবেন জাস্ট 3-4 মিনিটই আপনার 600 মেগাবাইট 400 মেগাবাইট এরকম, মানে বেশ হিউজ সাইজ হয়। সো ওই রকম রেজলিউশন যদি আপনি একটা মুভি ডাউনলোড করতে চান, আপনার কত গিগা হবে, বেশ বড় সাইজ হবে। সো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। ওয়েল, আমার কনক্লুশন, আপনারা যদি বাজেটের মধ্যে একটা কার্ভ মনিটর নিতে চান, নিতে অ্যাফোর্ড করেন, তাহলে এটা নিতে পারেন অবশ্যই। আমি এখন পর্যন্ত কোনো মেজর ইস্যু কিংবা ওরকম কিছু পাই নাই এই মনিটরটাতে। একটা যেটা বললাম কনভার্টার ইস্যু, এবং আমার যে সিপিইউ, আই থিঙ্ক সেটা সিপিইউর প্রবলেম, কনভার্টার ইস্যুটা। আবার মনিটরের হতে পারে রিসোর্স হাংরির ব্যাপারটা থাকতে পারে, তো এই ব্যাপারটা থাকতে পারে। সো আমি বলবো যে মনিটরটা যদি নিতে চান তাহলে আপনার সিপিইউটার জন্য যথেষ্ট একটু নর্মাল, যাতে আপনার সিপিইউ না হয়, একটু যেন হাই কোয়ালিটি হয়, এবং গ্রাফিক্স কার্ড থাকলে আই থিঙ্ক বেটার হবে, আপনি বেস্ট পারফরমেন্স পাবেন। সো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা নিতে পারেন। তবে অবশ্যই যদি আপনি চিন্তা করেন যে আপনার ওয়ার্ক স্পেস বেশি দরকার, তাহলে এই মনিটর নেওয়ার কোনো মানেই হয় না। ওয়েল, আশা করি কিছুটা হলো আপনাদেরকে ইনসাইট দিতে পারছি। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আনবক্সিং যে ভিডিওটা আমি করছিলাম প্রথম দিন কেনার পর, সেটাও এখানে কার্ডে দেওয়া থাকবে, যদি ওটা দেখতে চান দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে। আসসালামু আলাইকুম, বাই।